এদিকে আছে ইন্ডিয়া আর এইদিকে ভুটান। জল খেতে আসে, বাঘ স্পটিং করার জন্য রাখা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আশা করি সবাই খুব ভালো আছেন। গার্ল্যান্ড অফ এক্সপিরিয়েন্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আমার হাজবেন্ড এবং ছেলে বেড়াতে ভীষণ ভালোবাসি। বছরে 2-3 বার আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিই। তার সাথে চেষ্টা করি বেড়ানো সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের জন্য বলে রাখি, এখন আমরা আছি বক্সা টাইগার রিজার্ভে। জঙ্গল ও বন্যপ্রাণীর পাশাপাশি আমরা ঘুরে দেখেছি বক্সা ফোর্ট এবং জয়ন্তী মহাকাল মন্দির। আজ আমাদের এই ট্যুরের তৃতীয় দিন। গুড মর্নিং। আজকে সকালটা আমাদের বেশ দেরি করেই শুরু হয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11:30 নাগাদ। এখন প্রায় 11:45 কাছাকাছি। আমরা আজকে যাচ্ছি কুমারগাঁও। কিলোমিটার 10 হলো আলিপুরদুয়ার পেরিয়ে এসেছি। আর এখন আমরা আসাম যাওয়ার যে হাইওয়ে সেই রাস্তায় রয়েছি। এই জায়গাটার নাম বারোভিসা। বারোভিসা থেকে এই দিকটা নিয়ে বাঁ দিকটা নিয়ে আমরা এগোচ্ছি কুমারগ্রাম গ্রামের দিকে। আর যদি ওদিকে ডান দিকে সোজা রাস্তাটা নিতাম তাহলে পৌঁছে যেতাম আসাম। এখন কথা হলো, কেন যাচ্ছি কুমারগ্রাম? সেইটা বোঝার জন্য একবার বক্সা টাইগার রিজার্ভের ম্যাপটা দেখে নিই চলুন। পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে অবস্থিত কুমারগ্রাম, যার পাশ দিয়ে বয়ে চলেছে সংকোশ নদী। আর এই সংকোশ নদী পেরোলেই একদিকে রয়েছে ভুটান, অন্যদিকে আসাম। আমরা কুমারগ্রাম থেকে যে জায়গাটায় যাব তার নাম রেকুয়া। রেকুয়াতে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম এবং ভুটান এই 3টে জায়গার জাংশন বলা চলে, বর্ডার আছে এখানে। সেই জায়গাটাতে এখন আমরা যাব। কুমারগ্রামে বড় সড়ো টি এস্টেট আছে চায়ের ফ্যাক্টরিও। আমরা এখন কুমারগ্রাম চা বাগানের মধ্যে দিয়ে চলেছি। এটা ভুটানের গাড়ি। আমরা যে জায়গাটায় আছি কুমারগ্রাম টি এস্টেটের কাছেই। এখান থেকে ভুটান মাত্র 3 কিলোমিটার। এই যে সামনের গাড়িটাও ভুটানের গাড়ি একটা যাচ্ছে। চা বাগান পেরিয়ে ফরেস্টের এরিয়ায় ঢুকে পড়লাম। যতই এগিয়ে যাচ্ছি জঙ্গল আরও ঘন হচ্ছে। এই অঞ্চলের জঙ্গল বেশিরভাগই সেগুন গাছের জঙ্গল। এখন দুপুরবেলা, কিন্তু রোদ ছায়ার আলো আঁধারি জঙ্গলকে যেন আরও রহস্যময় করে তুলছে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম রেকুয়া। বেসিক্যালি পশ্চিমবঙ্গ, আসাম আর ভুটানের মিলনস্থল। আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে, আর এই যে পাহাড়টা এটা আসাম। ওই দূরের পাহাড়টা ওটা হচ্ছে ভুটান। আর এইখানে সাদা যে পিলারটা দেখা যাচ্ছে ওটা ভারত আর ভুটানের বর্ডার। এখন দাঁড়িয়ে আছি একদম ভারত আর ভুটানের বর্ডারে। এটা হচ্ছে ল্যান্ডমার্ক, এই পিলারটা। এই যে এদিকে আছে ইন্ডিয়া, আর জাস্ট এরকম ঘুরে এইদিকে ভুটান। এটা হলো সংকোশ নদী, আর আমরা আছি ভুটানের মাটিতে। সত্যি নদীর জল, পাখি, বাতাস, এদের তো কোনো সীমানা নেই। তাই সেই সংকোশ নদী ভুটান থেকে আসছে, আমাদের দেশে বয়ে চলেছে। ঢেকে স্বর্গে গিয়েও ধান ভাঙছে। আমরা বেড়াতে এসেছি, কিন্তু মল্লিকবাবু তার সঙ্গের বাচ্চাটিকে নিয়ে এসেছে এবং বাচ্চাটিকে যথারীতি কোলে পিঠে নিয়ে তার যা যা কাজ সেগুলো সম্পন্ন করছে।
মল্লিকবাবু কাজ হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না, যদিও যাই হোক। কত ধরনের যে পাথর রয়েছে এখানে। রেকুয়া থেকে বেরিয়ে গেলাম কুমারগ্রামের জঙ্গলের ভেতরে। এটা কুমারগ্রাম বিটের ওয়াচ টাওয়ার। এখান থেকে এই উল্টো দিকে একটা জল খাওয়ার জায়গা আছে, যেখানে অ্যানিমেলরা আসে জল খেতে। কিন্তু সন্ধ্যেবেলায় আর ভোরবেলায় এই জায়গাটা থেকে অনেক অ্যানিমেল দেখা যায়, যে এখানে জল খেতে আসে অ্যানিমেলগুলো। এখন জল অনেকটা কমে গেছে, শীতকাল, এখানে আসে। এটা ক্যামেরা, যেটাতে এখানে বাঘ স্পটিং করার জন্য রাখা হয়েছে। বাঘ, হাতি, যত ধরনের জানোয়ার এখান দিয়ে বেরোবে যখন তাদের ভিডিওটা উঠবে, যাদেরকে কাউন্টিংয়ের সুবিধা হয়। সময়টা মাঝ দুপুর, তাই অ্যানিমেল দেখার কোনো চান্সই নেই। কিছুটা সময় ওয়াচ টাওয়ারে কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা পৌঁছালাম এক অপূর্ব সুন্দর জায়গায়, যার নাম বুড়ি ময়না। এই জায়গাটার নাম হচ্ছে বুড়ি ময়না। তো এখন এই যে নদীটা, এটা হচ্ছে রায়ডাক। এটা হচ্ছে রায়ডাক নদী, আর ওপারটা হচ্ছে ময়নাবাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে বুড়ি ময়না। আর ওই দিকটা, ওটা হচ্ছে ভুটান ঘাট। ভুটান ঘাটের সামনে দিয়েই রায়ডাক নদী বয়ে গেছে। এখন শীতকাল, নদীতে জল আছে কিন্তু যথেষ্ট কম। বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। আর পাহাড়ি নদীর স্রোত যদি এই কম জলেই এরকম থাকে, তাহলে বোঝাই যাচ্ছে বর্ষাকালের কি অবস্থা হয়। বেলা পড়ে আসছিল, সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়েছে। নদীর তীরে আরও কিছুটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। চিতল দাঁড়িয়ে দেখলে বানরগুলো এদিকে আছে, হরিণে কুল খাচ্ছিল। চা বাগানের পাশেই এটা একটা টি ফ্যাক্টরি। ফেরার পথে কুমারগ্রামের ফরেস্ট রেস্ট হাউসটা একবার ঘুরে নিলাম। রেস্ট হাউসের পেছন দিকটা এলাম। ওই গাছটায় প্রচুর পাখি আছে, কিচিমিচি করছে, প্রায় সন্ধে হতে চল। সে বট গাছটায় যে ঝুড়িগুলো, বাপরে বাপ, ঝুড়িগুলো নেমে একটা বড় গাছের। সেদিনের গল্পটা এখানেই শেষ হয়েছিল, তবে আজকের ভিডিওটা এখানে শেষ করব না। আসছি পরের দিনের গল্পে। আজ আমরা জঙ্গলের মধ্যে এমন কিছু জায়গায় যাব যেগুলো আমরা আগে যাওয়া তো দূর, নামও শুনিনি। তো আজকে সেই জায়গাগুলো ঘুরবো যেখানে নাকি অ্যানিমেল স্পটিংয়ের একটা ভালো সম্ভাবনা থাকে। তো আগে যাই, তারপরে সেই জায়গাগুলো সম্পর্কে জানাচ্ছি। টাইগার রিজার্ভের গেট পেরিয়ে আবার সেই পরিচিত পথ ধরলাম। এবার আমরা রাস্তা ছেড়ে একেবারে গভীর যে জঙ্গল, সেখানে ভেতরে ঢুকছি। এখান থেকে রাস্তাতেই স্পটিং হতে পারে। সকাল 8:30 মতো বাজে। বন্য প্রাণীদের জন্য অবশ্য এটা অনেক বেলা, তাই রাস্তায় কারোর দেখা মেলেনি। 25 মাইল হাতি টাওয়ার, এই টাওয়ারটার নাম হচ্ছে 25 মাইল হাতি টাওয়ার। এখান থেকে অ্যানিমেল কিছু
দেখা যায়। আমরা এখানে একটু দাঁড়াবো। এই টাওয়ারটার নাম হাতি টাওয়ার। এর সামনেই সল্ট পিট করা আছে আর খাওয়ার জলের ব্যবস্থা আছে। এই জায়গাটায় প্রায় বন্যপ্রাণীরা আসে। এখন দেখা যাক আমাদের ভাগ্যে আছে কিনা। এখানে এরকম বসার জায়গা করা আছে, সিনতে বসে খুব সুন্দরভাবে এখান থেকে অ্যানিমেল দেখতে পাওয়া যাবে। এই যে এটা সল্ট পিট, এখানে কেউ দিয়ে গেছে, হাতিতেই হবে। ওই যে একখানা বলতে না বলতেই ময়ূর। কিছুক্ষণের মধ্যেই জল খেতে এলো একটা ময়ূর আর একটা সাম্বার ডিয়ার। বেশ অনেকক্ষণ সময় ধরে নিশ্চিন্তে তারা দুজনে জল খেলো, আর সেই সুন্দর দৃশ্যটা আমরা বসে বসে উপভোগ করলাম। বেরিয়ে পড়েছিলাম আরেকটা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। হঠাৎ গাড়ি থামাতে হলো, কারণটা দেখুন। সত্যি কথা বলতে কি, ওই মুহূর্তটা ছিল শুধুমাত্র উপভোগ করার, তাই কথা বলে আর তার মাধুর্যটা নষ্ট করলাম না। এরপর আমরা দাঁড়ালাম 23 নম্বর টাওয়ারে। এটা চারপাশটা শুধুই গ্রাসল্যান্ড। এখানে সেরকমভাবে অ্যানিমেল আসে না বলে পর্যটকদেরও এখানে আনা হয় না। তবে মাঝে মধ্যেই রাতে বিরেতে এখানে হাতির পাল আসে। 2-3 দিন আগেই হাতি এসেছিল, আর সেই হাতির দল এই ফেন্সিংগুলো ছিঁড়ে দিয়েছে। এই রেঞ্জের বিট অফিসার সত্যি ভীষণ ভালো মানুষ। উনি নিজের থেকেই আমাদের একটা জিনিস দেখাতে নিয়ে গেলেন। বলুন দেখি জিনিসটা কি? এটা না সাম্বার ডিয়ারের পটি। দেখে মনে হবে যেন কোনো গাছের ফল। বেলা বাড়ছিল, আর ততই কমছিল অ্যানিমেল দেখার সম্ভাবনা। তবু যদি ভাগ্যদেবী সহায় থাকে, এই আশায় আমরা এসে পৌঁছালাম 13 পুকুরি বলে একটা জায়গায়। ওই দূরে ওখানটাতে একটা পুকুর আছে, যার আশেপাশে সল্ট পিটও করা আছে। অ্যানিমেলরা প্রায়শই এখানে জল খেতে আসে, কিন্তু এখন সময় প্রায় 12টা। এখন অ্যানিমেল স্পটিংয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবুও মিনিট 15 সবাই অপেক্ষা করলাম, যদি কিছু দেখা যায়। যদিও শেষ পর্যন্ত একটা সাম্বার ডিয়া ছাড়া কিছুই দেখতে পাইনি, তাই ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পথ ধরলাম। এবারের ট্যুরের আজকেই আমাদের শেষ দিন, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সেদিন সন্ধেবেলায় নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম পদাতিক এক্সপ্রেসে। ভোরবেলায় পৌঁছাই বর্ধমান, আর সেখান থেকে বাঁকুড়া।
আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।